কথা শেষ না করেই উঠে দাঁড়ালেন সরকার সাহেব। ভবানীচন্দ্র সরকার একজন প্রতিষ্ঠিত ধনী লোক। তিনি সপ্তাহে 2-1 দিন মোটর সাইকেল নিয়ে ইটের ভাটায় যান। সবসময় সেজেগুজে ফিটফাট থাকেন। তাই হিন্দু হলেও লোকজন তাকে সরকার সাহেব বলেই ডাকে। তার সাথে সাথে আমিও উঠে দাঁড়িয়েছিলাম। বললেন, চলো। কোথায় যেতে হবে বুঝতে না পেরে তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। তিনি বারান্দায় এসে বাম দিকে টার্ন নিলেন। সম্মোহিতের মতো আমিও তার পেছনে পেছনে গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠে ড্রয়িং রুমে ঢুকলেন। ছিমছাম ড্রয়িং রুম, বেশ বড়। 2 সেট সোফা আছে, টিভি আছে একটা, ছোট টেবিলে ফুলদানিও আছে, তাতে তাজা ফুল সাজানো। বুঝতে পেরেছ বোধহয় এটা আমার বাড়ি। জি। সুন্দর একটা সালোয়ার কামিজ পরে সেই মেয়েটি এলো। ঘরে ঢুকে আমাকে আদাব দিল। আমি উঠে দাঁড়ালাম। আরে তুমি উঠছো কেন? ও আমার মেয়ে, বললেন সরকার সাহেব। আমি আবার বসে পড়লাম। মেয়েটির হাতে একটা ট্রে, তাতে বিস্কিট, চানাচুর সব বেশ কিছু ফলমূল। সোফার সামনে গোল কাঁচের একটা টেবিল আছে, তার উপর রাখলো ট্রেটা। তারপর সরকার সাহেবের পাশে বসে জিজ্ঞাসা করলো, কেমন আছেন? জি ভালো। আমাকে এত জি করতে হবে না। বাবা গুরুজন, ওটা তাকেই বলেন। আমি আপনার অনেক ছোট, আমাকে লীনা বলেই ডাকবেন। তাই ডাকা উচিত। ছোটকে নাম ধরে ডাকা দোষের কিছু না। তোমার ডাক নাম তো আশিক, তাই না? জি। লীনা, তুই ওকে আশিক ভাই বলে ডাকবি। লীনা কিছু না বলে মৃদু হাসল। তারপর বলল, আপনাকে দেখার পর থেকে বাবার কি যে হয়েছে, বারবার শুধু বলছে জীবনে নাকি এমন লোকের সাথে তার পরিচয় হয়নি। তাই সকাল থেকে অপেক্ষা করছে আপনি কখন আসেন। আমি বারান্দা থেকে দেখলাম আপনি রিক্সা থেকে নেমে হাত ঘড়ির দিকে তাকালেন, তারপর আবার পেছনের দিকে চলে গেলেন। তখনও 10টা বাজেনি তো, তাই ঢুকিনি। হাসতে হাসতে বলল সরকার সাহেব, এখানেও আপনি বাবাকে হারিয়ে দিলেন। ছি ছি, কি যে বলেন। উনার মতো জ্ঞানী গুণী লোককে হারানোর ক্ষমতা কি আমার আছে? বাপুরে, তুমি আমাকে জ্ঞানী গুণে হারাওনি, হারিয়েছ আদর্শে। যাক ওসব কথা। মা, ওকে আমি বললাম আমার প্রস্তাবের কথা। এখানেও আমাকে হারিয়ে দিয়েছে। বলেছে ওর মামার পারমিশন ছাড়া সে কোনো কথা দিতে পারবে না। বাবার সাথে সাথে মেয়েও হেসে উঠল। আমি মাথা নিচু করে থাকলাম। লজ্জায় বেশি খেতে পারলাম না। না তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটি আমার খাবার দিকে তাকিয়ে আছে। মোটর সাইকেলে বসে যেভাবে তাকিয়েছিল সেই দৃশ্যের কথা মনে পড়ল আমার। চোখ দুটো স্বাভাবিকের চাইতে বড়, কিছুটা ভাসা ভাসা। তাকানো ভঙ্গিতে তা আরো মোহনীয় হয়ে ওঠে। তা কবে আসছো বাবার? জিজ্ঞাসা করলেন সরকার সাহেব। আগামীকালে জানাবো স্যার। সালাম দিয়ে বের হয়ে এলাম আমি। মামাকে বললে প্রথমে বিশ্বাসই করতে পারলেন না। 50,000 টাকা তোকে ধার দিবে, তাই তো বললেন। এমন মানুষও আছে রে। আছে বলেই তো দেখা সৌভাগ্য হলো মামা। আল্লাহ তার ভালো করুন। আমার কোনো আপত্তি নেই। তুই এখন যা ভালো মনে করিস তাই কর। আমার কেন জানি ভয় করছে, বললেন মামি। সিলেট সেই কোন দূর দেশ? দূর কোথায় মামি, বাংলাদেশের মধ্যেই তো। কত মানুষ এখন বিদেশে চাকরির জন্য যাচ্ছে। তুই বাবা সাবধানে যাস। টাকা পয়সা থাকবি, কে কখন কাইরা দেয় সেটাই ভয় লাগে। আমাকে শুধু দোয়া করবেন মামি। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমার কিছুই হবে না। পরদিন একই সময় সরকার সাহেবের বাড়িতে গেলাম। অফিস ঘরে ঢুকে দেখলাম কেউ নাই। কি করব ঠিক করার আগেই দেখি লীনা পেছনে এসে দাঁড়িয়েছে। বাবা একটু বাইরে গেছে, আসতে ঘন্টাখানিক দেরি হবে। আপনাকে বসতে বলে গেছে, আসুন, বলল লীনা। কোথায় যাব? কেন, উপরে?
কোনো কথা না বলে লিনার পেছনে পেছনে উপরে যেতে লাগলাম। আপনাকে আমি বারান্দা থেকেই লক্ষ্য করেছি। বাবাকে না পেয়ে ফিরে যেতে পারেন, তাই নিচে নেমে এসেছি, বলল লিনা। ঠিক ফিরে যেতাম না, আশেপাশে অপেক্ষা করতাম কখন উনি আসেন। আচ্ছা, তার অফিসে অন্য কোনো লোক নেই? আছে, বিমল কাকা, তিনি ম্যানেজার, বাবার ব্যবসার হিসাবপাতি রাখেন। ওনাকে দুদিনের একদিনও যে দেখলাম না, জ্বর হয়েছে তাই আসতে পারেননি। ও, সোফায় বসিয়ে রেখে বাড়ির ভিতরে গেল লিনা। কিছুক্ষণ পর হালকা নাস্তা সহ আবার এসে পাশেই বসে পড়ল সে। ম্যাট্রিক ইন্টারে কেমন রেজাল্ট ছিল আপনার? এখন তো আর মানুষ ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বলে না, ওই হলো এসএসসি এসএসসি। বাবা তো এসএসসি এসএসসি বলতেই পারে না, তার সময় নাকি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ছিল। তার মুখ থেকে শুনতে শুনতে আমার মুখ দিয়েও মাঝে মাঝে বেরিয়ে যায়। তা ইন্টারমিডিয়েটকে ইন্টার বলেন কেন? হয়েছে বাবা, হয়েছে। আপনার সাথে বাবাই কথায় পারেননি, আর আমি তো কোন ছাড়। তা আমাকে আবার আপনি আপনি করছেন কেন? আপনারা বড় লোক না? আপনার চেয়ে বড় লোক নেই, আমার বয়স মাত্র 17। আপনি নিশ্চয়ই আমার চেয়ে 6-7 বছরে বড়, তাই না? তা হবে। তাহলে তাহলে কি, কে বড় লোক? মেয়েটি বুদ্ধিমতী, তার কথার প্যাচে হেরে গেলাম। ঠোঁটের নিচে অংশ দাঁতের নিচে চেপে ধরে পরে মুখটা ফাঁক করে দু দাঁতের পাটি এক করলাম। আমার অবস্থা দেখে ফিক করে হেসে ফেলল লিনা। বাইরে মোটর সাইকেলের আওয়াজ কানে এলো। বাবা বোধহয় এলো। সে নাস্তার ট্রে হাতে করে নিয়ে ভিতরের দিকে চলে গেল। তুমি এসেছ? ঘরে ঢুকতে ঢুকতে বললেন সরকার সাহেব। জি স্যার। উঠে দাঁড়িয়ে বসলাম আমি। খবর কি, ভালো? হ্যাঁ, মামা পারমিশন দিয়েছেন। জানি দিবেন। তাকে একদিন দেখে যেটুকু বুঝেছি, তিনি বোকামার্কা লোক নন। আর আমি যে তোমার অমঙ্গল চাইতে পারি না, সেটুকু বোঝার মতো বুদ্ধি তার আছে। জি, উনিও হাই স্কুল পাশ করেছিলেন। কিছুদিন একটা কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজও করেছেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে অপারেশন করতে হয়েছিল বলে চাকরি ছেড়ে দিয়েছেন। ওই চাকরিতে অনেক দৌড়ঝাঁপ করতে হয়, তো তাই। কিসের অপারেশন? গল ব্লাডার। ও, খুব দুঃখজনক। যা হোক, তুমি আজ নাইট কোচে যেতে পারবে না? প্রিপারেশন নিয়ে এসেছো? আজই যেতে হবে স্যার। যদি যাবার ডিসিশনই নাও, তাহলে আর সময় নষ্ট করে লাভ কি? ঠিক আছে স্যার, তবে তার আগে বাড়িতে যেতে হবে আমাকে। এখন রওনা দিলে বাড়ি থেকে নাইট কোচ ধরতে অসুবিধা হবে না। গুড। মা নীলু? আসছি বাবা, বাইরে থেকে জবাব দিল লিনা। নাস্তা দিয়েছিস? হ্যাঁ বাবা, কাছে এসে বলল সে। গুড। তোর মায়ের কাছে 50,000 টাকার একটা বান্ডিল রেখেছি, ওটা নিয়ে আয়। আচ্ছা বাবা। দৌড়ে আবার বাইরে গেল লিনা। সরকার সাহেবও তার পেছনে পেছনে বের হয়ে গেলেন। লিনা একটা বান্ডিল হাতে করে নিয়ে ঘরে বলল, বাবা কই? উনিও তো বাইরে গেলেন। বাইরে মানে? একটু নিচে গিয়েছিলাম মা, এই খাতাটা আনতে। মেয়ের কাছ থেকে টাকার বান্ডিল হাতে নিয়ে আমাকে দিতে দিতে বললেন, গুনে নাও। গোনার দরকার নেই স্যার, বান্ডিলে 50,000 টাকাই থাকে, তবুও গুনে নিতে হয়, সেটাই নিয়ম। নির্দেশ মতো 500 টাকার মোট 100 পর্যন্ত গুনে বললাম, 50,000 আছে। তোমাকে আমি 50,000 টাকাই ধার দিতে চেয়েছিলাম, তাই না? জি। আর 12,000 টাকা রেডি আছে বলেছিলে না? গতকাল সব বিক্রি করে 12,400 টাকা ক্যাশ করেছি। গুড। সব কিছুরই একটা হিসাব নিকাশ রাখতে হয়, তাছাড়া লাভ লস কিভাবে বুঝবে বলো?
তা ঠিক ছাড়, তুমি এখানে তোমার নাম ঠিকানা এবং টাকার ঘরে টাকার অঙ্ক লেখো। রেজিস্ট্রারের একটা পাতা বের করে আমার সামনে ধরে বললেন, সরকার সাহেব। আমি নির্দেশ মতো যেখানে যা লেখার লিখলাম। বাহ, তোমার হাতের লেখা তো খুব সুন্দর। ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে তোমার রেজাল্ট কেমন ছিল? দুটোতেই ফার্স্ট ডিভিশন স্যার। ইস, তোমার মতো ছেলে লেখাপড়ার সুযোগ পায় না। ইট ইজ ভেরি ব্যাড। সবই আল্লাহর ইচ্ছা স্যার। তুমি খুব আল্লাহ ভক্ত মনে হচ্ছে। জি স্যার, তাকে বিশ্বাস করি বলি এখন পর্যন্ত ইমানটা ঠিক রাখতে পেরেছি। তোমাদের আল্লাহই বলো আর আমাদের ভগবানই বলো, তাকে বিশ্বাস করে চললে আমরা সব ধরনের খারাপ কাজ থেকে নিজেদেরকে আড়াল রাখতে পারি। তাহলে আর মানুষে মানুষে এত হানাহানি খুনাখুনি হয় না। যাকগে, তুমি আর দেরি করো না। আমি উঠে দাঁড়ালাম। তিনি বললেন, ভগবান তোমার মঙ্গল করুন। তার কাছ থেকে বিদায় নিয়ে আমি রাস্তায় নেমে এলাম। একটা রিক্সা ঠিক করলাম। আমার চোখটা আপনা আপনি দোতলার দিকে গেল। দেখলাম বাবা আর মেয়ে দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। সেদিনে যাওয়ার মতো মানসিক প্রস্তুতি ছিল না। তারপরও সরকার সাহেবের কাছে যখন কথা দিয়ে এসেছি, তখন আর তার বরখেলাপ করা ঠিক হবে না। মামা মামিকে বললাম কথাটা। আজই? অবাক হলেন মামা, সাথে মামিও। হ্যাঁ বললাম, হ্যাঁ মামা। নাইট কোচে ৬২,০০০ টাকা নিয়ে যাওয়া। বললাম, মামা আপনি তো আল্লাহ ভক্ত একজন মানুষ, তার উপর ভরসা করে চললে ইনশাল্লাহ কিছুই হবে না, শুধু দোয়া করবেন। স্থির করলাম প্যান্ট শার্ট পরে যাওয়া ঠিক হবে না, লুঙ্গি পরে যাব, তার নিচে হাফ প্যান্ট। আমি জাঙ্গিয়ে না পরিয়ে হাফ প্যান্ট পরেই চলাফেরা করি। তাতে পকেটও আছে, টাকা সেখানেই রাখবো। বরাবর তাই রাখি, সাবধানের মার নাই। আমার পোশাক আশাকে কেউ যাতে সন্দেহ না করতে পারে তার জন্য একেবারে গরিবই ছদ্মবেশ ধরলাম। হাতে একটা পলিথিন, তাতে শুধু একটা গামছা আর লুঙ্গি আর প্যান্ট। আসার সময় প্যান্ট শার্ট পরে এলেও অসুবিধা হবে না। নাইট কোচে অনেক সিট খালি। দর কষাকষি করে অনেক সময় প্রায় অর্ধেক টাকায় যাওয়া যায়। পেলামও সে সুযোগ। রাত 4:30টায় পৌঁছলাম ঢাকায়। কাউন্টারের সামনে গাড়ি থামতেই সবাই নেমে পড়ল। সাইদাবাদে গিয়ে সিলেটের বাস ধরতে হবে। এ সময় যাওয়া ঠিক হবে না। ঢাকার রাস্তাঘাটে খুব ছিনতাই হয় শুনেছি। তাই কাউন্টারের ভিতর প্লাস্টিকের চেয়ারে সকাল হবার অপেক্ষায় বসে থাকলাম। আমার মতো অনেকেই বসে আছে। ঘুম আসছিল, কিন্তু ঘুমালে চলবে না। বাসেও ঘুমাইনি, কি জানি কখন ডাকাত পড়ে। অথচ নাইট কোচে অনেকবার ঢাকায় এসেছি, কিন্তু তখন ডাকাত পড়ার ভয় একবারও মনে জাগেনি। ঘণ্টাখানিক পর কাউন্টারের বিপরীত দিকে রাস্তায় একটা পুরাতন মিনি বাস এসে থামল। কন্ডাক্টর চিৎকার করে বলতে লাগলো, সাইদাবাদ যাত্রাবাড়ি, সাইদাবাদ যাত্রাবাড়ি, সিলেট, চিটাগাং, নোয়াখালী, ফার্স্ট ক্লাস টিপ। 6টার বাসে যারা যাবেন তারা আসেন। দুজন প্যাসেঞ্জার উঠে দাঁড়ালো। তাদের দেখা দেখি আমিও। কাউন্টারের পিয়ন কোচের একজন লোক বলল, যায়েন না। কেন জিজ্ঞাসা করলো একজন। গেলেই বুঝতে পারবেন। তখনও ভোরের আজান পড়েনি, কিছু কুয়াশার ভাব আছে। আমরা উঠে দাঁড়ালো। বেশ কয়েকজন প্যাসেঞ্জার বসেছিল। তাদের মধ্যে একজন বলল, তাতে গা হিম হয়ে গেল। এখনই সর্বনাশ হতে যাচ্ছিল। এ সময় যেসব বাস যায় তাদের মধ্যে কোনো কোনো বাস প্যাসেঞ্জারের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে ফাঁকা রাস্তায় নামিয়ে দিয়ে চম্পট দেয়। এটা হয়তো সে ধরনের বাসই হতে পারে। কাউন্টারের ছেলেটা তো অভিজ্ঞ, সে নিশ্চয়ই বুঝে সুঝেই সাবধান করে দিয়েছে। যদি সত্যি সত্যি এ ধরনের দুর্ঘটনা ঘটে যেত, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় থাকতো না। মুসল্লিরা যখন নামাজ পড়ে রাস্তায় চলাফেরা করছিল, তখন কাউন্টার থেকে বের হলাম।
সাইদাবাদের বাসও পেয়ে গেলাম। বাস স্ট্যান্ডে নামতেই দেখি সিলেটগামী বাস দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারদের টাকাটাকি করছে, প্রায় অর্ধেকই ফাঁকা। বাস কাউন্টার ছেড়ে এসেছে, সুতরাং দর কষার সুযোগ আছে। একটা রফা করে উঠে পড়লাম বাসে। তারপরও বাসে থাকতে হলো বেশ কয়েক মিনিট। সিলেট বাস স্ট্যান্ডে নেমে রিকশায় সোবানীঘাট যেতে হবে। সরকার সাহেব সেরকমই বলেছিলেন। দুপুরের মধ্যেই পৌঁছে গেলাম সেখানে। ট্রান্সপোর্ট অফিস খুঁজে পেতেও কষ্ট হলো না। দেখলাম 35-40 বছর বয়সের একজন লোক বসে আছে অফিসে। কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি বলল, কাকে চান? আমি কয়লানিতে এসেছি। কোথায় নিয়ে যাবেন? নওগাঁ জেলায়। আপনাকে তো নতুন দেখছি মনে হয়। জি, আমি এই প্রথম এলাম। কার কাছ থেকে বাল কিনবেন ঠিক করেছেন? আমার মালিক বলে দিয়েছেন। কত টনি ট্রাক চান? 12 থেকে 14-15 মতো টনের। আপনার নাম? আশিকুর রহমান। পরে জানতে পেরেছি যার সাথে এতক্ষণ কথা বলছিলাম তার নাম আফজল হোসেন। তিনি ম্যানেজার। মালিকের নাম আলাউদ্দিন। মালিক খুবই প্রভাবশালী ব্যক্তি, একটি বড় রাজনৈতিক দলের নেতা। ট্রাকের ড্রাইভারের সাথে পরিচয় করিয়ে দিলেন ম্যানেজার। আগামীকাল সকালে এখান থেকে যেতে হবে। সকাল 11:30টায় ইন্ডিয়া থেকে কয়লা বোঝাই ট্রাক আসা শুরু করে দুপুর 1টার মধ্যে শেষ হয়। এর মধ্যেই কয়লা লোড করতে হবে। ড্রাইভারই বলল কথাগুলো। সেভাবেই তাদেরকে সোবানীঘাট থেকে তামাবিল বর্ডারে যেতে হবে। রাতটা যে কিভাবে কাটাবো চিন্তায় পড়ে গেলাম। সিঙ্গেল রুম নিতে গেলে অনেক ভাড়া। ডাবলিং যে করব তাও ভরসা পাই না। সঙ্গে টাকা পয়সা আছে, কেমন লোক যে রুমমেট হবে তা আগে থেকে বলতে পারছি না। ড্রাইভারকে বললাম রুমমেট হওয়ার জন্য। সে বলল তার সঙ্গে হেল্পার আছে। অফিস ঘরে থাকা যায় কিনা ম্যানেজারকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, কিন্তু সাহসে কুলোচ্ছে না। তাছাড়া বলার মতো ফুসরতও পাচ্ছি না। সব সময় লোকজন লেগেই আছে। সুযোগের অপেক্ষায় বসে থাকলাম। রাত 11:30টার দিকে ঘর ফাঁকা হলো। ম্যানেজার উঠে কাগজপত্র গোছগাছ করতে লাগলেন। আমাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, রাতে কোথায় থাকবেন? সেটাই ভাবছি স্যার, হোটেলেও তো ভরসা পাচ্ছি না। ভরসা পাচ্ছেন না কেন? আমার কাছে টাকা পয়সা আছে তো, তাই। সবাই ড্রাফট নিয়ে আসে, আপনি আবার নগদ নিয়ে আসার রিস্ক নিলেন কেন? প্রথম এসেছে তো তাই। ও আচ্ছা, এখানে থাকতে পারবেন? বিছানা কিন্তু নাই। পারবো, বিছানার দরকার নেই। আমি খুব গরিবের ছেলে, আমার কষ্ট করার অভ্যেস আছে। টাকাগুলো আমাকে বিশ্বাস করে দিতে পারেন, আলমারিতে রেখে দেব, কাল সকালে নিয়ে দেবেন, বললেন উনি। এতক্ষণে বসে থেকে আফজল ভাইকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। সবাই আফজল ভাই বলে ডাকে, আমিও তাই সম্বোধন করলাম। আফজল ভাই, আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে। দেখলাম সবাই আপনাকে খুব শ্রদ্ধা করে। সেই বিশ্বাসেই আমি আপনার কাছে টাকার কথা বলেছিলাম। টাকা আপনি রেখে দেন। লুঙ্গি খুলে দাঁত দিয়ে কামড়ে ধরে হাফ প্যান্টের পকেট থেকে 60,000 টাকা তার হাতে দিলাম। অবশিষ্ট খুচরা টাকা আমার নিজের কাছে রাখলাম। আফজল ভাই টাকাগুলো নিয়ে আলমারিতে রেখে দিলেন। তারপর একটা খাতায় আমার নাম লিখে রাখলেন। টাকা তো খুব নিরাপদ জায়গাতেই নিয়ে এসেছেন দেখছি, হাসতে হাসতে বললেন আফজল ভাই। তারপর যাবার সময় দরজা লক করে দিতে বললেন। আমি মাথা নেড়ে সায় দিলাম।
লুঙ্গি বিছিয়ে মাটিতে শুয়ে পড়লাম আমি। পরদিন যখন উঠলাম তখন সকাল 8টা। সকাল 9টার দিকে আফজল ভাই এলেন। বললেন, রাতে ঘুম হয়েছিল তো? খুব টায়ার্ড ছিলাম, এক ঘুমই রাত কাবার, বললাম আমি। ড্রাইভার আসার আগেই আমাকে টাকাগুলো বুঝিয়ে দিলেন। লুঙ্গি খুলে প্যান্ট পরে নিয়েছিলাম, প্যান্টের পকেটেই টাকাগুলো রাখলাম আবার। ড্রাইভার আমাকে নিয়ে তামাবিলের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 60 কিলোমিটার পথ। নদীর বাঁধের উপর দিয়ে রাস্তা, মাঝে মধ্যে আবার পাহাড়, উঁচু নিচু পথ, নিচে নদী, উপরে পাহাড়। এক অভূতপূর্ব দৃশ্য। তার মধ্য দিয়ে গাড়ি দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। প্রাকৃতিক অপরূপ শোভা দেখতে দেখতে কখন যে তামাবিলে এসে পৌঁছে গেছি, ড্রাইভার নেমে না ডাকলে বুঝতেই পারতাম না। সীমান্ত এলাকা, ওপারে ভারত, সারিবদ্ধ পাহাড়, পাহাড়ের গায়ে সুপারি আর কমলার বাগান। ড্রাইভারের বাড়ি জয়পুরহাট জেলায়, গাড়ি মালিকও সেখানকার। একই এলাকায় বাড়ি বলে তার সাথে আমার ইতোমধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আমি এ কাজে নতুন এসেছি জেনে সাহায্য করতে লাগলো। আমাকে ইম্পোর্টারের অফিসে নিয়ে গেল। ভালো কয়লা নিব, নমুনা দেখে পছন্দ করলাম। 15 টন পর্যন্ত নেওয়া যাবে, প্রতি টন 4000 টাকা। আমার সাধ্যের মধ্যেই আছে। চুক্তি মোতাবেক টাকা পরিশোধ করলাম। চালান নিয়ে কয়লার কাছে গেলাম। ড্রাইভার ট্রাকে কয়লা লোড করলো। তারপর রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে।